হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রতিষ্ঠা এডুকেশন। তো আজকে তোমাদের সাথে পরিচয় করাবো তোমাদেরই এক দাদার। তো সেই দাদার নামটা কি তার থেকে একটু শুনে নেবো। কি নাম তোমার, বলো। থ্যাংক ইউ ম্যাম। আমার নাম হচ্ছে ঋষভ পাল, আর আমি আইবিডিতে 2024 থেকে এনরোল করেছি, আগস্ট মাস থেকে। আর আমি এই বছরে আইবিপিএস ক্লার্ক আর কি ক্র্যাক করেছি, কানাড়া ব্যাংকে আমার হয়েছে। ওকে, কংগ্রাচুলেশন থ্যাংক তোমাকে ইউ। অনেক। তো বুঝতেই পারছো যে কেন ওর সাথে তোমাদের পরিচয় করালাম। ও সেটা বলেই দিল যে ও কানাড়া ব্যাংকে কিন্তু পোস্টিং পেয়ে গেছে। অলরেডি তোমাদের পোস্টিং পেয়ে গেছো? এখনো অবধি আসেনি, এখনো অব্দি আসেনি। এসে যাবে এখনো, মানে আমি যতদূর শুনেছি ভোটের পরে টরে আর কি ভোটের পরে হয়ে ওর যাবে। পোস্টিং পেয়ে যাবে। তো অবভিয়াসলি তোমাদের মনেও এখন অনেক অনেক প্রশ্ন রয়েছে যে তোমরা যারা সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাদের মনে অনেক প্রশ্ন রয়েছে যে যারা এই চাকরিগুলো পাচ্ছে, যারা ক্লিয়ার করছে, তারা কিভাবে প্রিপারেশন নিচ্ছে, তাদের প্রসেসটা কি, বা কত দিনের মধ্যে একটা সরকারি চাকরি পাওয়া যায়। তোমাদের মনের এই সব প্রশ্নগুলো আমি আজকে ঋষভকে করব এবং আশা করব ও তোমাদেরকে একেবারে প্রপারলি হেল্প করতে পারবে। তো ঋষভ অলরেডি বললো যে ও 2024 থেকে প্রিপারেশন শুরু করেছে আমাদের অফলাইন ব্যাচের মাধ্যমে। আর তোমরা প্রত্যেকেই জানো আপনাদের অফলাইনে আমাদের আইবিটি বারাসাত রয়েছে, একটা বারাসাতের সেন্টার আর একটা রয়েছে কলকাতার সেন্টার। আর ব্যাকগ্রাউন্ডে তোমরা ফোন নাম্বারও দেখতে পাচ্ছ, কারোর প্রয়োজন হলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। তো আমরা আজকে ফোকাস করব যে এই প্রিপারেশনের জার্নিটাতে। ও যে এত কম সময়ের মধ্যে এটা ক্লিয়ার করলো, সেই প্রিপারেশনের জার্নিটা ওর কেমন ছিল, কিভাবে ও স্টার্টিংটা করেছিল, আমি ঋষভকে বলবো তোমাদের একটু জানাতে। প্রথম প্রথম শুরুতে আর কি সবারই সমস্যা হয়, আমারও একই সমস্যা হয়েছিল যে যেহেতু সিলেবাসটা একদমই নতুন, আমরা অনেকেই যেখানে পড়াশোনা করেছি সেখানে এইসব সিলেবাস আমরা হয়তো পড়াশোনা করিনি, বা খুব ছোটবেলায় 9-10 অবধি আমরা এগুলো করেছি। সেই সিলেবাসগুলোই যখন এখানে এলাবোরেটলি রয়েছে, তখন আমার মনে হয়েছে যে আমার একটা প্রপার গাইডেন্স দরকার। আর সেই প্রপার গাইডেন্সের জন্যই আমি আইবিডিতে ভর্তি হয়েছি। আর এখানের যে ফাউন্ডেশন ব্যাচ, এখানে আমায় অসাধারণভাবে 3-4 মাসের মধ্যে পুরো আর কি সিলেবাস কমপ্লিট করে দিয়েছিল এরা। সব রকম ডাউট এরা সলভ করিয়ে দিয়েছিল। আর হচ্ছে মক টেস্ট থেকে শুরু করে বই সাপ্লাই দেওয়া সব কিছু এনারা করেছেন। আর এটা করেই আমার আর কি আজকে আর কি আমি বিগত 1 বছর আমি প্রিপারেশন নিচ্ছি, অনেক ওঠাপড়া এসছে, তার মধ্যে একটা আর কি হয়েছে, সাফল্য আমি পেয়েছি। আচ্ছা, তোমার কথাতেই আমি একটা পয়েন্ট পেলাম। তুমি বললে মক টেস্ট দিয়েছো। তো অনেকেই এখানে মক টেস্ট দেয়, কারোর কারোর ইচ্ছা করে না, হয়তো সপ্তাহে একটা দেয়, কেউ মাসে একটা দেয়। তো তোমাকে আমি জিজ্ঞাসা করব, তুমি প্রিপারেশনের সময় বা তোমার পরীক্ষার আগে তুমি মক টেস্টটাকে ঠিক কতটা গুরুত্ব দিয়েছিলে? মক টেস্ট অত্যন্ত জরুরি। মক টেস্ট যদি না দেই আমরা, আমাদের স্পিডটা দিনের পর দিন কমতে থাকে। কারণ আমাদের যে ব্রেনটা, এটা একটা মেশিন। এটা যত আমরা প্রতিদিন চালাবো, যত আমরা আমাদের স্কিলগুলোকে হোন করব, আমরা তত আর কি উন্নত হতে পারবো প্রতিদিন। তো পরীক্ষার আগে বিশেষ করে 1 মাস 1.5 মাস পরীক্ষার আগে প্রচুর মক টেস্ট দিতে হবে। সেটা রিগার্ডলেস যে কোনো প্ল্যাটফর্ম হোক, মক টেস্ট দিয়ে যেতেই হবে। শুধু মক টেস্ট দেওয়া না, মক টেস্ট দেওয়ার পরে তার অ্যানালিসিসও করতে হবে যে কোথায় ভুল গেল, কেন ভুল গেল, কত নম্বরের জন্য ভুল গেল, সেগুলো সব কিন্তু ট্যালি করতে হবে, সব অ্যানালিসিস করতে হবে। দরকার পড়লে সেগুলো একটা ডেলি রেকর্ডও রাখতে হবে, যাতে আমরা সেগুলো দেখে পরবর্তী মকের জন্য আরও যেন ভালোভাবে প্রিপেয়ার হতে পারি। আর মক টেস্ট ছাড়া এইসব পরীক্ষাগুলো কিন্তু ক্র্যাক করা সম্ভব নয়। মক টেস্ট অত্যন্ত অত্যন্ত জরুরি, নিঃশ্বাস প্রশ্বাসের মতো মক টেস্ট দিতে হবে। একদম একদম, ঋষভের এই কথার সাথে আমিও একেবারেই একমত। এই যে ও বললো যে মক টেস্টের পরে একটা অ্যানালিসিস পার্ট আমাদের রাখতে হবে। অনেকেই কিন্তু, অনেক স্টুডেন্টরা এই ভুলটা তোমরা করো যে মক টেস্ট দিলাম, ব্যাস ওখানেই শেষ, তারপরে আর ওই পেপারটা খুলতে ইচ্ছা করে না। তো সেটা করলে হবে না। ওই পেপারটাতেই কিন্তু লুকিয়ে আছে তোমাদের সেই গোপন চাবিকাঠিটা, যেটা তোমাকে সাফল্যের দিকে এগিয়ে দেবে। তোমাদের কিন্তু ওটা আবার পেপারটা নিতে হবে, আবার দেখতে হবে যে কোন টপিকগুলো রয়েছে, যে টপিকগুলো তুমি মার্কস তুলতে পারছো না, বা কোন টপিকগুলো রয়েছে যেগুলো তুমি বারবার ভুল করে ফেলছো। তো সেই টপিকগুলো আলাদা করে দরকার হলে তোমরা নোট ডাউন করো, এবং সেই টপিকগুলো নেক্সট যে মক টেস্ট তার আগে অবধি সেই টপিকগুলোই প্র্যাকটিস করতে থাকো। আর নেক্সট আমি যে পয়েন্টটায় চলে আসবো সেটা হচ্ছে, ঋষভকে আমি এটাই জিজ্ঞাসা করব যে আমাদের যে সাবজেক্টগুলো রয়েছে, তুমি ব্যাংকিং ক্লিয়ার করেছো, ব্যাংকিং এর প্রিলিমসে আমাদের ম্যাথস, ইংলিশ অ্যান্ড রিজনিং রয়েছে।
তো সেখানে কোন সাবজেক্টটায় তুমি একটু বেশি এফর্ট দিয়েছো, কোন সাবজেক্টটায় কম এফর্ট দিয়েছো, এবং তোমার যে ভাই বোনেরা রয়েছে যারা পরবর্তীতে এই পরীক্ষাগুলো দেবে তাদেরকে তুমি কি সাজেশন দেবে যে কোনটায় কিরকম এফর্ট দিতে হবে? এই যে তিনটে যে সাবজেক্ট ম্যাডাম বললেন, ইংলিশ, রিজনিং, ম্যাথমেটিক্স, এই তিনটেতেই না কোশ্চেন কখনো কিন্তু সহজভাবে দেবে না, কোশ্চেনগুলো ওরা ঘুরিয়েই দেবে। তো আমাদেরকে বুঝতে হবে যে কোন সাবজেক্টে আমরা নিজেরা বেশি স্ট্রেংথ আছে আমাদের, কোনটাতে আমাদের উইকনেস আছে। আমার পার্সোনালি যেমন আমার রিজনিং করতে আর ম্যাথ করতে ভালো লাগতো, আর রিজনিং ম্যাথটা আমি করতেও আমার মানে একটা নেশার মধ্যে চলে এসেছিল রিজনিং ম্যাথ করা, রোজ আমাকে রিজনিং ম্যাথ করতেই হবে। আর ইংলিশও এখানে তো আমাকে যা গাইডেন্স করেছে, আমার যতটুকু উইকনেস ছিল ততটাও ওনারা পূরণ করে দিয়েছেন। আর বাকি হচ্ছে নিজেদের, তোমাদের নিজেদের, আমি তোমাদেরকে বলবো তোমরা সবাই খুবই ভালো স্টুডেন্ট, তোমরা সবাই কিছু না কিছুতে স্ট্রেংথ রয়েছে, সেই স্ট্রেংথটা তোমরা নিজেরা নিজেদের স্ট্রেংথটাকে আগে বোঝো, সেই হিসাবে তুমি অ্যাটেম্প্ট করো মক টেস্ট। তোমার রিজনিং ভালো হতে পারে কিন্তু তোমার ইংলিশ খারাপ হতে পারে, তুমি ইংলিশের পেছনে একটু সময় দাও, কিন্তু রিজনিং ম্যাথটাকেও তুমি খুব ভালো করে করো, যেটাতে তোমার স্ট্রেংথ আছে সেটাতে আবার যেন ওভার কনফিডেন্স না এসে যায়। তোমাকে রোজ সবই প্র্যাকটিস করতে হবে, তোমার স্ট্রেংথ বুঝে তোমাকে তার অ্যাটেম্প্ট বৃদ্ধি করতে হবে, উইকনেস বুঝে তার অ্যাটেম্প্ট তোমাকে কমাতে হবে। একদম। তাহলে ঋষভের এই যে সাজেশন, এটাতে আশা করি তোমাদের অনেকেরই বুঝতে সুবিধা হলো যে কোনটায় কিভাবে তোমরা এফর্ট দেবে, কোন সাবজেক্টটা তোমাদের স্ট্রেংথ উইকনেস কিভাবে কি খুঁজবে, এবং সেই বুঝে তোমরা অ্যাটেম্প্ট করবে। তো এটা তো গেল, এবং একটু অন্যরকম একটা প্রশ্ন আমি তোমার থেকে করতে চাই, সেটা হচ্ছে অনেকের মধ্যেই না এই একটা ভাবনা থাকে যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড না হলে কি ব্যাংকিং ক্লিয়ার করা সম্ভব, নাকি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলে তবেই শুধুমাত্র ব্যাংকিং ক্লিয়ার করা যায়। তোমার ঠিক কি মনে হয় এটা নিয়ে? এটা খুবই মানে কন্ট্রোভার্সিয়াল একটা প্রশ্ন। আমি নিজে যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, কিন্তু আমি এটা মনে করি না যে যেটা থেকেই পড়েছি সেখান থেকে মানে সায়েন্স নিয়ে না পড়লে আমরা এগুলো পাবো না, এটা আমি পার্সোনালি আর কি মনে করি না। কারণ এগুলো আমরা নতুন করে শিখি, এই নতুন সাবজেক্টগুলো আমরা এইচএস পাস করার পর বা কলেজ পাস করার পর বা কলেজে পড়তে পড়তে আমরা নতুন করে এগুলো শিখি। তো এগুলো একটা ছোট বাচ্চার মতো আমাদের শিখে নিতে হবে। একটা ছোট বাচ্চা যেরকম বোকার মতো প্রশ্ন করে প্রত্যেকটা ক্লাসে, আমাদেরকেও সেরকম প্রশ্ন করেই জানতে হয়েছে, নাহলে আমাদের যতক্ষণ না কনসেপ্ট ক্লিয়ার হয়েছে ততক্ষণ আমরা মক টেস্টেও বসতে পারিনি। তো এটাই আমি বলবো আমার, এর বেশি এটা নিয়ে আমি আর কিছু বলবো না। তাহলে ঋষভ বলতে চাইলো যে তোমরা সবাই কিন্তু এই প্রিপারেশনটা করতে পারো নির্দ্বিধায়। তার কারণ হচ্ছে যে যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আছো তারাও যেখান থেকে শুরু করবে আমাদের ফাউন্ডেশন ব্যাচগুলোতে, এবং ও কিন্তু সেখান থেকেই স্টার্ট করেছে। কেউ যদি মনে করো যে আমি অঙ্কে পিএইচডি করে ফেলেছি তার মানেই হচ্ছে আমি সব পেরে যাব, এরকম নয়, ঠিক আছে? এখানে অনেক কিছু নতুন শেখার আছে, বিভিন্ন শর্টকাট ট্রিক্স আছে, টেকনিক আছে, এবং এমন কিছু চ্যাপ্টারও আছে যেগুলো হয়তো একাডেমিক লাইফে ছিলই না, তো সেগুলোও তোমাদের করতে হবে। তো অবভিয়াসলি এটা সবার জন্য, সবাই যদি চেষ্টা করো অবশ্যই পারবে। এরপর যেটা যাব, যে সাবজেক্টটা তোমাদের মেন্সে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস, এই টপিকটায়ও সবার অনেক প্রশ্ন আছে, কারণ বেশি স্কোর করা যায় না। তো কিভাবে একটু স্কোর বাড়ানো যায়, সেটা কিভাবে তুমি করেছিলে সেটা যদি একটু বলো। হ্যাঁ, জেনারেল অ্যাওয়ারনেস এটা সত্যি মানে এখনকার দিনে যেরকম কোশ্চেন আসছে, একদমই আনপ্রেডিক্টেবল কোশ্চেন আসছে। আমরা সবাই জানি 6-7 মাস আগের কোশ্চেন আসে, কিন্তু আমি এমনও পরীক্ষায় কোশ্চেন পেয়েছি যে 1 বছর আগের কোশ্চেন দিয়েছে। আগের বছরে এসবিআই ক্লার্কে এরকম কোশ্চেন এসেছিল। তো সেই সব ক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকটা মাসের, সেটা 6 মাসের হোক 7 মাসের হোক, প্রত্যেকটা মাসের যে কোনো প্ল্যাটফর্মের মান্থলি পিডিএফ নামিয়ে সেখান থেকে যে নিউজগুলো তোমার ভালো লাগছে, বিশেষ করে ব্যাংকিংয়ে গেলে ফাইন্যান্স পার্টগুলো, সেখান থেকে তুমি রিড করো। রিড করে করে যেগুলো তোমার ইম্পর্টেন্ট খবর মনে হচ্ছে সেগুলোকে তুমি কপি করে একটা ওয়ার্ড ফাইলে তুমি পেস্ট করে নাও। দেখবে একটা মাসের তোমার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো 2 পেজের মধ্যে সীমিত হয়ে যাচ্ছে, তোমাকে আর 150টা পেজ পড়তে হচ্ছে না। তো ওই 2 পেজই তুমি পড়ো সারা মাস ধরে, প্রত্যেকটা মাসে এরকম করে রেডি করে নাও। আর 6টা মাসের দেখবে তোমার বেশ 20 পাতার মধ্যে পুরোটাই তোমার নেমে যাবে, কারেন্ট অ্যাফেয়ার্সের যা আছে সব তুমি পেয়ে যাবে, ওগুলোই তুমি রিভিশন করলে। এবার বাকিটা ভগবানের উপর। কোশ্চেন যদি তুমি কমন পেয়ে যাও তাহলে ভালো, কিছু কোশ্চেন তুমি জেনারেল নলেজ দিয়ে পেরে যাবে। আর যেগুলোতে একদমই জানো না সেগুলো একদমই অ্যাটেম্প্ট করো না,
কারণ হচ্ছে এখানে নেগেটিভ মার্কিংয়ে কিন্তু তুমি যে নাম্বারটা কষ্ট করে অন্যগুলোতে তুলবে, অন্য সাবজেক্টগুলোতে, সেই নেগেটিভ মার্কিং কিন্তু এই নাম্বারটা কমিয়ে দেবে। তো সেই হিসাবে আমরা পারবো না 50টার মধ্যে 20ও তোলা, অসম্ভব হয়ে দাঁড়ায়। 50-এর মধ্যে আমরা যদি 10ও তুলি সেটাও অনেক। মানে মোট কথা সেকশনাল কাট অফটা পার করার একটা আমাকে আগে থেকে এজেন্ডা নিয়ে চলতে হবে, যে আমাকে সেকশনাল কাট অফটা পার করে ফেলতেই হবে। তো সেইভাবে আমার মনে হয় এগুলো পাওয়া সম্ভব। আর বাকি 3টে সাবজেক্টে কিন্তু প্রচন্ড স্ট্রং গ্রাউন্ড রাখতেই হবে, নাহলে নাম্বারটা কিন্তু স্কোর উঠবে না। আচ্ছা, তো কারেন্ট অ্যাফেয়ার্স এর বিষয়ে আশা করি যা তোমাদের প্রশ্ন ছিল সেটা তোমরা জানতে পারলে। এছাড়া আমরাও কারেন্ট অ্যাফেয়ার্স এর সেশন সবে শুরু করেছি, ক্লাসেস আসছে। তোমরা যদি আরো ক্লাসেস চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, সেই মতো তোমাদের ক্লাসেস চলে আসবে কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য। তো আমরা মোটামুটি সব প্রশ্নই করলাম, ঋষভের থেকে জেনে নিলাম ওর প্রিপারেশন স্ট্র্যাটেজি কি। সাফল্যের যে গল্পটা সেটা তো সবাই জানি, এবার একটু ব্যর্থতার গল্প শুনি। তুমি কি কি পরীক্ষা ঠিক দিয়েছিলে? ঠিক আছে। আমি 2024-এ আর কি, যেহেতু বলেছিলাম আমি ভর্তি হয়েছিলাম, তো আমি এগ্রিকালচার ব্যাকগ্রাউন্ডের বলে আমি একটু IBPS, SO, AFO এই পরীক্ষাগুলো দিতাম। তো ওইগুলোতে আমার ভাগ্যের জন্য আর কি আমার হয়নি, মানে প্রচণ্ডই আশা ছিল যে ওগুলো আমি পেয়ে যাব হয়তো। দুবার ইন্টারভিউ অবধিও গেছি, কিন্তু ওটা আর কি হয়নি। ওটা আমার প্রচণ্ডই ব্যর্থতা। কিন্তু তার মাঝে দিয়েও যে একটা আমি মানে IBPS ক্লার্ক যে এরকম বেঁধে যাবে, এটা এটা অনেকটা বড় ব্যাপার। মানে ওই ব্যর্থতাটাকে একটা সাফল্য সব ব্যর্থতা ভুলিয়ে দেয়। তো সেটাই আর কি। আর মানে অনেক প্রি দিয়েছি, প্রি হয়নি, মেন্স দিয়েছি, মেন্স হয়নি। এমন হয়েছে আমি মেন্স দিতেও যেতে পারিনি একটা, RRBPও মেন্স দিতে যেতে পারিনি, আমি আসামে পড়েছিল। তো যাই হোক, অনেক ব্যর্থতা আছে, তার মাঝে চাই শুধু একটা সাফল্য। অনেক সিট আছে, তার মধ্যে একটা সিট দরকার, তাতেই সব ব্যর্থতা মিটে যাবে। আর তোমরাও এভাবেই করার চেষ্টা করো। আমি যতটা পেরেছি তোমাদের গাইড করেছি, আমি নিজে যেগুলো ফলো করেছি সেগুলোই বলেছি। আশা করি তোমাদের ভালো হবে। একদম। তাহলে তোমরা শুনলে যে এরকম অনেক ব্যর্থতা আসবে, তোমরাও হয়তো অনেক কিছু কাট অফ ক্লিয়ার করবে না একটুর জন্য, কিন্তু তার মানে থেমে থাকবে না, আমাদের পরের জন্য আরো আরো ভালো করে প্রস্তুতি নিতে হবে। তো আজকে ঋষভের সাথে সেশন এখানেই শেষ করছি। প্রত্যেকের মনে যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমরা চেষ্টা করব তোমাদের পাশে থাকার এবং তোমাদেরকে হেল্প করার। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ঋষভ। থ্যাংক ইউ।